জ্বলে গেল। কি হলো পৃথ্বী, বিরক্ত হচ্ছ কেন? হ্যাঁ, বিরক্ত হব না? এই রাতের বেলা ফাঁকা মাঠে ঘাসের জঙ্গলের ওপর এই মশার কামড় খেয়ে বসে আছে। কি কারণ সেটাও তো তোমাকে জিজ্ঞাসা করলে তোমার কারণ উত্তর পাচ্ছি না। সমক আমার কথা শুনে হো হো করে হেসে ওঠে, তারপর নিজেকে সামলে বলে, ভায়া, সবসময় সব কিছুর জন্য যে কারণ থাকবে তা তো নয়। হ্যাঁ মানছি, তোমরা ভাবো যে আমি গোয়েন্দা, তাই আমার সমস্ত কাজের পেছনেই একটা কোনো কারণ থাকে, তাই তো? কিন্তু বিশ্বাস করো, সেটা আজকের ক্ষেত্রে অন্তত খাটে না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, তাহলে? সমক ঘাসের ওপর চিত হয়ে শুয়ে হাত দুটোকে মাথার পেছনে মুড়ে আকাশে নক্ষত্রদের দিকে তাকিয়ে বলে, আজ বড় নিজের ছোটবেলার কথা মনে হচ্ছে পৃথ্বী। সেই বন্ধুদের সাথে গাছ চড়া, পুকুরে স্নান করা, মাঠে খেলে বেড়ানো, আর কি সমুখ, আর কি সমুখ, আর রাতের বেলায় আকাশে তারাদের দেখা, আর শুধু দেখা নয়, তার সাথে গুণা। সেটা একদম ঠিকই বলেছ ভাইয়া। ছোটবেলার স্মৃতি চিরকালই অমর হয়ে থাকে আমাদের চিন্তার রাজ্যে। আর সেই জন্যই তো আমি আজ ঠিক করি আমার কিছুটা সময় আমার বাল্যবন্ধুর সাথে এই নিরিবিলিতে একটু কাটাবো। বুঝলে হে লেখক? এরপর আমাদের কারোর মুখে কোনো কথা নেই। আমি অন্ধকারে নক্ষত্রের আলোয় লক্ষ্য করলাম সমক এক দৃষ্টিতে তাকিয়েছে মহাশূন্যের দিকে। তার ঠোঁটের কোণে এক মনোগ্রাহী হাসি। তার মানে সে এখনো তার ছোটবেলার স্মৃতি রোমন্থন করছে। কতক্ষণ এভাবে কাটলো ঠিক জানি না। হঠাৎ সমক তার হাত ঘড়ে রেডিয়াম ডায়ালটার দিকে তাকিয়ে বলে, ওহো পৃথ্বী, অনেক রাত হলো যে ভায়া, এবার বাড়ি ফেরা যাক। অগত্যা আমরা মাঠ থেকে উঠে বাড়ির পথে হাঁটা দিলাম। রাস্তায় আস্তে আস্তে সমক বলে, তাহলে লেখক মশাই, আজকের অ্যাডভেঞ্চারটা কেমন লাগলো? আমি বলি, খারাপ কি করে বলি বলো তো সমক? তবে মশার কামড়টার জন্য স্মৃতির প্রেক্ষাপটে হাবুডুবু খেতে পারলাম না মায়া। মাঝে মাঝে মশার কামড়। এই বলতে বলতে সমক কেমন যেন আনমনা হয়ে যায়, একেবারে চুপ করে যায়। আমি বুঝতে পারি নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছে। আমি হাঁটা থামিয়ে জিজ্ঞাসা করি, কি হলো সমক? কিছু সমস্যা? সমক এবার অন্ধকার গলির এক কোণে দাঁড়িয়ে চোখ বুজে বলে, এখন কোনো কথা নয় পৃথ্বী, একটু একটু চুপ করো। সমক যে কোনো কিছুর সমস্যা আজ করেছে সেটা বুঝতে পেরে আমি চুপ করে গেলাম। মিনিট দুয়েক এভাবে থাকার পর হঠাৎ সমক বাঁ দিকে একটা অন্ধকার গলির দিকে হাঁটা লাগায়। আমি তাকে কোনো প্রশ্ন না করে তার পিছু যেতে থাকি। কিছু দূর যাওয়ার পরে আচমকা এক জায়গায় দাঁড়িয়ে পড়ে সমক। আমাকে প্রশ্ন করে, আচ্ছা পৃথ্বী, তুমি কোনো মানুষের করুণ শব্দ শুনতে পাচ্ছ? আমি খুব মন দিয়ে চুপ করে দাঁড়িয়ে সব কিছু শুনতে থাকি। সমক তো একদম ঠিক কথা বলছে। হ্যাঁ এই তো, হ্যাঁ এই তো, আমিও তো পারছি বসে একটা করুণ আর্তনাদ। আমি সমককে বলি, হ্যাঁ সমক, তুমি খুব আস্তে। সমক এবার আবারও একটা সরু গলিকে লক্ষ্য করে হাঁটা লাগায়। কিছু দূর যেতেই অন্ধকারে লক্ষ্য করি এক বৃদ্ধ ভদ্রলোক রাস্তার উপর শুয়ে খুব করুণ সুরে সাহায্যের জন্য ডাকছেন। আমরা দুজনে সেদিকে লক্ষ্য করে ছুটে যাই। সমক তার কাছে গিয়ে কি বলে, পৃথ্বী, মোবাইলের আলোটা জ্বালাও তো। আমি তাড়াতাড়ি টর্চটা জেলে ভদ্রলোকের মুখে ফেলতে দেখি এক মুর্মূর্ষ ভদ্রলোক কিছু একটা জিনিসে ভয় পেয়ে আছেন। সমক তাকে জিজ্ঞাসা করে, আপনার কি হয়েছে? আপনার বাড়ি কোথায়? তিনি তেমন কিছুই বলতে পারলেন না, খালি গলির শেষে একটা বাড়ির দিকে আঙুল দেখিয়ে মূর্ছা গেলেন। আমি সমককে বলি, এখন কি করবে সমক? সমক বলে, আপাতত চলুক,
ওনার দেখানো বাড়িতে একবার গিয়ে দেখা যাক। আমরা দুজন ভদ্রলোককে যখন সেই বাড়ির দরজার সামনে নিয়ে যাই, একজোড়া জুতোর ছাপ বাড়ির ভেতর থেকে বাইরের দিকে চলে গেছে। সমক সেই দিকে দেখে বলে, এ যে ভীষণ গন্ডগোল হে ভায়া পৃথ্বী। আমি প্রথমে একটু হকচকিয়ে যাই, তারপর নিজেকে সামনে বলি, হ্যাঁ এখন তাহলে কি করবে সমক? সমক সেই দিকেই তাকিয়ে বলে, ঘাবড়ালে চলবে না পৃথ্বী, ব্যাপারটা সম্পূর্ণ কিনারা করা উচিত। চলো সামনে চেয়ারটাকে অন্যকে বসানো যাক, ভদ্রলোক ওখানে বসিয়ে দেখি ব্যাপারটা কি। আমরা দুজন সমকের কথা মতন অচেতন হয়ে যাওয়া ভদ্রলোককে চেয়ার ওপর বসিয়ে স্থির করি বাড়িটা একবার চারিদিকে ঘুরে দেখব। সমক বলে, পৃথ্বী, ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করা উচিত, না হলে বিষয়টা পরিষ্কার হচ্ছে না। আমি এগিয়ে গিয়ে একটা টেবিলের ওপর থেকে একটা জলের গ্লাস তুলে সমকের হাতে দিই। সমক গ্লাস থেকে জল নিয়ে ভদ্রলোকের মুখে দুবার ছেটাতেই ওনার হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরে আসতেই ভদ্রলোক অঝরে কেঁদে ওঠেন। তারপর ভেতরের দিকে আঙুল দেখিয়ে অপরিষ্কারভাবে বলেন, ও সমক এক মুহূর্ত দেরি না করে অন্ধকার ঘর লক্ষ্য করে ছুট লাগায়। আমিও তার পেছন পেছন এগিয়ে যেতে থাকি। কিন্তু এ কি, এই যে মহা সর্বনাশের ব্যাপার! দেখি অন্ধকার ঘরের মধ্যে এক বয়স্ক ভদ্রলোক মৃত অবস্থায় পড়ে আছেন, আর তার মাথা থেকে রক্তের ধারা গোটা বিছানাটাকে রক্তে সিক্ত করেছে। আমি এটা দেখার পর কেমন জানি নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে থাকি। এদিকে সমক ঘরের আলো চেয়ে লাশটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। কিছুক্ষণ দেখার পর সে বলে, পৃথ্বী, কিছু প্রশ্নের উত্তর পাওয়া খুব দরকার, একবার চলো তো আমার সাথে। আচ্ছা সমক, এখন কি করবে তুমি? সমক আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সেরে বেরিয়ে যায় সে ভদ্রলোককে লক্ষ্য করে। তারপর ভদ্রলোককে গিয়ে প্রশ্ন করে, আপনার নাম কি? ভদ্রলোক কেমন জানি অন্যমনস্ক হয়ে বসেছিলেন। হঠাৎ সমকের গলার আওয়াজে নিজে হুঁশ ফিরে বলেন, আমি আমি ইন্দ্রনাথ ইন্দ্রনাথ মিত্র। আর মৃত ব্যক্তির পরিচয়? রঞ্জিত মোহন কর, আমার বাল্য বন্ধু। এই ভুলে আবারও চুপ করে যান ভদ্রলোক। সমক এবার তার উল্টো দিকের সোফাতে বসে বলে, কি করে ঘটলো ঘটনাটা? এই প্রশ্ন শুনে ইন্দ্রনাথবাবু আবারও কাঁদতে থাকেন। সমক বলে, দেখুন মিস্টার মিত্র, আপনি নিজেকে শক্ত না করলে অপরাধী ধরা পড়বে না, তাই আসলে আমি আবার ঘরে শুয়েছিলাম। ইনসমিনিয়া থাকায় রাতে ভালো ঘুম আমার হয় না, তাই ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার সময় রঞ্জিতকে ডাকছি, কিন্তু দেখি তার কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না। বহুক্ষণ এভাবে ডাকতে থাকি, পরে নিজেই বহু কষ্টে রঞ্জিতের কাছে এসে দেখি। এই বলে আবারও কাঁদতে থাকেন ইন্দ্রনাথবাবু। আমি বলি, তারপর সাহায্যের খোঁজে আপনি রাস্তায় মানুষের খোঁজ করতে থাকেন, তাই তো? আসলে আসলে আমি ভালো করে হাঁটতে পারি না, তাই। সমক কিন্তু শুনি কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর আমাকে বলে, একবার ইন্সপেক্টর কমলবাবুকে খোঁজ দেওয়া দরকার পৃথ্বী, ব্যাপারটা পুলিশের জিম্মায় পড়ে। আমি ভারী অবাক হয়ে যাই। সমকের হাতটা ধরে ইন্দ্রনাথ বাবুর থেকে দূরে সরিয়ে এনে বলি, তাহলে তুমি তদন্ত করবে না? অযথা ঝামেলায় পড়া ঠিক নয় পৃথ্বী, আর তাছাড়া এটা পুলিশের জিম্মায় পড়ে। যদি তেনারা আমাকে সাহায্য করতে বলেন তাহলে অবশ্যই করব। আমি বুঝলাম সমক সহজেই খুনের কেসের ঝামেলায় জড়াতে চাইছে না, তাই আমি
কমলবাবুকে ফোন করতে চলে যাই। ইন্দ্রনাথবাবুর বাড়ি থেকে মোবাইলে নেটওয়ার্ক না পাওয়ায় বাইরে এসে আমি ফোনে কমলবাবুকে খোঁজ দিতে থাকি। ইন্দ্রনাথবাবুর বাড়িতে ফোনের শেষে যখন গিয়ে পৌঁছাই তখন সম্মুখ আমাকে বলে, বুঝলে পৃথ্বী, ভদ্রলোকের সুদের কারবার ছিল। আমি সম্মুখে বলি, তাহলে সম্মুখ শত্রু থাকাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এখন বুঝবে কি করে যে কে খুনটা করেছে? সম্মুখ আমার দিকে ফিরে মৃদু হেসে বলে, আমি এখন এসব নিয়ে কিছুই ভাবতে চাইছি না পৃথ্বী। কমলবাবু আসা অবধি আমি এখানে বসে অপেক্ষা করব। তারপর উনি যদি আমাকে সাহায্য করতে বলেন তো ভেবে দেখব, নাহলে সেখান থেকেই সিধে বাড়ি। আমি আর কিছু বললাম না। আধা ঘন্টার মধ্যেই ইন্সপেক্টর কমলবাবু তার দুজন কনস্টেবল নিয়ে চলে আসেন। সমক তেনাকে সমস্ত ঘটনা খুলে বলে। পরে তিনজনে আমরা ঘরটা ঘুরে ফিরে দেখতে থাকি। ঘর দেখা হয়ে গেলে ইন্দ্রনাথবাবুর কাছে ফিরে এসে প্রয়োজনীয় তথ্য নিয়ে জিজ্ঞাসা করে সমককে বলেন, আচ্ছা সমকবাবু, আপনি কি বুঝছেন বলুন তো ব্যাপারটা? সমক বলে, কিছুই না। কিছুই না? সে আবার কেমন কথা? আপনার মতন দুধে গোয়েন্দা যদি এরকম কথা বলেন তাহলে কি করা যায় বলুন তো? বিষয়টা তো আপনাদের অন্তর্গত হয়ে যাচ্ছে কমলবাবু, তাই আমি আর না না মশাই, আপনাকে কোনোভাবেই ছাড়া সম্ভব না। আপনাকে কেসটা দেখতেই হবে, আর প্রয়োজনীয় পারিশ্রমিক সরকার পক্ষ থেকে আপনাকে পাইয়ে দিতে হবে। এই তো, একটা খুনি অপরাধ করে পালিয়ে বেড়াচ্ছে, সেটা তো আর মেনে নেওয়া যায় না মশাই। এরপর ইন্দ্রনাথবাবুর দিকে ফিরে কমলবাবু বলেন, তা কি ইন্দ্রনাথবাবু, আপনার কি মত বলুন? ইন্দ্রনাথবাবু কমলবাবুর কথায় নিজের হুঁশ ফিরে পেয়ে বলেন, হ্যাঁ, তা তো বটেই। কমলবাবুর কথায় মনে হয় সমকে একটু আশ্বস্ত হলো। নিজের পুনরায় গাম্ভীর্য ভাবকে ফিরিয়ে এনে সে বলে, বেশ, তাহলে প্রথমে আমাদের ঘরটা ভালো করে খুঁজে দেখা দরকার কমলবাবু। বলা তো যায় না, যদি কিছু তথ্য পাওয়া যায়। আর কমলবাবু, আপনি দয়া করলে পোস্টমর্টম রিপোর্টটা। আরে মশাই, ওসব নিয়ে একেবারেই ভাববেন না। আমি ইতিমধ্যেই লাশটাকে পোস্টমর্টম করতে পাঠিয়ে দিয়েছি। রিপোর্ট এলেই আপনাকে জানিয়ে দেওয়া হবে। সমক এবার আমার দিকে ফিরে বলে, পৃথ্বী, তুমি মনে চাও বাড়ি চলে যাও। সঞ্চিতা চিন্তা করছে। আমি দিকের কাজটা শেষ করে আবার ফিরে আসছি। অগত্যা, ইচ্ছা না থাকলেও উপায় নেই। বাড়ি ফিরে এসে সঞ্চিতাকে সব জানাতে সে আমায় আবারও সমকের কাছে পাঠিয়ে দেয়। তাই আবারও আমি ইন্দ্রনাথবাবুর বাড়ির দিকে যাত্রা করি। আসলে সত্যি বলতে কি, আমিও চাইছিলাম যে তদন্তের সব ঘটনার সঙ্গে আমি অঙ্গাঙ্গিকভাবে যুক্ত থাকি। আসলে খুনটা যে কে বা কেন করেছে সেটা আমিও ভেবে পাচ্ছি না। তাই সম্মুখের বুদ্ধির খেলাটা আমি দেখতে বিরত থাকতে চাইছি না। ইন্দ্রনাথবাবু বাড়ির সামনে যখন পৌঁছালাম, দেখে দুজন কনস্টেবল দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্প করছে। আমি তাদের দিকে মৃদু হেসে ঘরের ভেতর ঢুকে যাই। আমাকে দেখতে পেয়েই সমক বলে, আমি ঠিক জানতাম পৃথ্বী তুমি আসবে, আর এসেছে খুব ভালো করেছে। কেন সমক? আসলে আমি মিস্টার করের ঘরটা সার্চ করতে গিয়ে একটা ডায়েরি পাই। ডায়েরি? কিসের ডায়েরি? না না, খুব সাধারণ একটা ডায়েরি। ওনাদের ব্যবসার সমস্ত হিসাবপত্র থাকতো। মানে সুদের ব্যবসা? তা কিছু ক্লু পেলেন নাকি? সমক আমার কথায় কোনো উত্তর না দিয়ে কমলবাবুকে বলে, কমলবাবু, যদি আপনার অনুমতি থাকে তাহলে এই ডায়েরিটা আমি একটা রাতের জন্য রাখতে চাই, পারি? আর অবশ্যই রাখবেন মিস্টার সেন। রহস্যের তদন্ত করতে আপনার যা প্রয়োজন আপনি তা করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এবার বরঞ্চ আমি উঠি, কাল সকালে রিপোর্টটা পেলে আমাকে আবার জানিয়ে দেবেন। আমি আর সমক ইন্দ্রনাথবাবুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় আস্তে আস্তে সমক আর কোনো কথা বলে না। আমি লক্ষ্য করলাম তার কপালে প্রশ্নের ভাঁজ। তাই আর অধিক প্রশ্ন করে সমককে বিব্রত করতে আমি অন্তত চাই না। তমসাচ্ছন্ন নিশীথে কিসের প্রয়োজন হয় বলো তো পৃথ্বী? অন্ধকার ঘরে চেয়ারে সমক চোখ বন্ধ করে বসে আছে। আমি তার উল্টো দিকে একটা চেয়ারে গিয়ে বসি। শুনছি তা ইতিমধ্যেই নিদ্রামগ্ন, কারণ ঘড়িতে এখন প্রায় রাত 2টো পার হয়ে গেছে। আসলে ইন্দ্রনাথবাবুর বাড়ি থেকে ফিরতে অনেকটাই রাত হয়ে যায়, আর তারপর খাওয়া দাওয়া শেষ করে সমক ডায়েরিটা পড়তে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে দুদিনের মধ্যে প্রকাশকের হাতে গল্প তুলে দেওয়ার কথা আমার, তাই রাত জেগে লেখালেখি করার অভ্যেসটা আমার আগে থেকেই ছিল। মাঝরাতে নিজের ঘর থেকে বেরিয়ে এসে দেখি সমক এভাবে বসে আছে। হয়তো আমার পদধ্বনি পেয়েই সে এরকম প্রশ্ন করে। আমি বলি, যতদূর আমার জ্ঞানের পরিধি সমক, তাতে বলতে পারি আলো। ভুল বললে ভাইয়া। ভুল বললাম? বেশ তো, তা তুমি বলো না। একটা সুন্দর ভাষ্য গল্পের। ভাষ্য গল্প? হ্যাঁ, এটা একদম সত্যি কথা বলেছো তুমি। এবার আমি জিজ্ঞাসা করি, আচ্ছা, কেসটা কিছু এগোতে পারলে আর ওই ডায়েরিটা থেকে কিছু পেলে নাকি? আরে থামো থামো পৃথ্বী, কি বলছো? এত হুটোপাটি করলে হোঁচট খেয়ে যে পড়ে যাবে। না, আসলে আমার মাথার ভেতরে অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে, তাই। তাই বুঝি? আচ্ছা বেশ, তাহলে শুনি কি প্রশ্ন। এই ধরো, যেমন বাইরে সদর দরজা খুলে কোন ঢুকলো কী করে, আর বাইরে থেকে কেউ ঢুকে পড়বে, আর ইন্দ্রনাথবাবু তার বন্ধু রঞ্জিতবাবু কিছু আওয়াজই পাবেন না। সেটা কেমন যেন একটু অদ্ভুত লাগছে না? পৃথ্বী, একদম ঠিকই বলেছ, সেটা আমিও ভেবেছি। তবে তবে ওর চেয়েও বড় সমস্যা হলো খুনটা করলো কে বা কেন। আচ্ছা, তুমি ডায়েরিটা থেকে কিছু জানতে পেরেছো? এবার ও চেয়ার ছেড়ে উঠে জানালার সামনে দাঁড়িয়ে বলে, না, সেরকম কিছুই নয়। ওনাদের ব্যবসার হিসেবের খাতা মাত্র, খুবই সামান্য। তবে কি সমক? আসলে ওখানে একজন ভদ্রলোকে প্রায়ই ওনাদের থেকে অর্থ নিতেন, কিন্তু তার অর্থ ফেরানোর তারিখটা ডায়েরিতে খুঁজে পেলাম না। ভারী অদ্ভুত তো। তার মানে তো এটাও হতে পারে যে ভদ্রলোক প্রতিহিংসা নেবার জন্য ফোন করতে পারেন। হতে পারে, আবার নাও হতে পারে। এখন কিছুটা অনুসন্ধান আর সময়ের অপেক্ষা। তা সে ভদ্রলোকের নাম কি? পি.কে. মাথুর। আচ্ছা, ওনার ঠিকানা বা ফোন নাম্বার তুমি কিছু পেয়েছো নাকি? পেয়েছি তো বটেই, তবে উনি যদি খুন করে থাকেন তাহলে কি আর আসল পরিচয় ফাঁস করে রাখবেন? সেটা তুমি ঠিকই বলেছো সমক। তবে একটা আলোর কিরণ কিন্তু আমি পেয়েছি পৃথ্বী। কীরকম? যেহেতু মাথুরবাবু বারবার অর্থ সুদের হারে ধার নিতেন, তাই ওনার ঠিকানা বা ফোন নাম্বার সঠিক নাও হতে পারে। তাহলে তুমি এখন কি করবে ভাবছো? আপাতত একটা সলিড ঘুম দরকার পৃথ্বী। কালকের দিনটা যথেষ্ট খাটুনির হতে চলেছে। এরপর আমার দিকে ফিরে বলে, তাই চলো চলো শুয়ে পড়া যাক। কাল কান্তার মোড়ো পেরোতে হবে ভায়া। আমি মজা করে বলি, কান্তার মোড়ও তো বটে, সেখানে আবার কন্টক পূর্ণ। যা বলেছ ভাই। সকালে আমার ঘুম ভাঙতে আজ দেরি হয়ে গেল।
ড্রয়িং রুমে বেরিয়ে এসে সঞ্চিতাকে জিজ্ঞাসা করতে জানতে পারি সমক ইতিমধ্যে কি একটা কাজে অনেক সকালে বেরিয়ে গেছে, আর আমাকে বলে গেছে একবার ইন্দ্রনাথবাবুর বাড়িতে ঢৌ মেরে আসতে। সকালে চা পান করার পর আমি বেরিয়ে পড়ি ইন্দ্রনাথবাবুর বাড়ির উদ্দেশ্যে। আশ্চর্য লাগছে এই যে ভেবে যে সমক এত সকালে গেল কোথায়, আর যাওয়ার থেকেও বড় প্রশ্ন হলো তার উদ্দেশ্যটা কি। আমি জানতাম না যে আমার আরও আশ্চর্য হওয়া এখনও বাকি ছিল। ইন্দ্রনাথবাবুর বাড়ির সামনে থাকা কনস্টেবল থেকে জানতে পারি সমক মিনিট 10 হলো এখানে এসেছে। আমি তাড়াতাড়ি ভেতরে ঢুকিয়ে দেখি বন্ধুবর ইন্দ্রনাথবাবুর সামনেই থাকা চেয়ারে বসে দিব্য গল্প করছে। প্রথমটা অবাক লাগলেও পরে বুঝতে পারি সমক এর মধ্যে কিছু একটা প্ল্যান আছে। আমাকে দেখতে পেয়ে সমক বলে, আরে পৃথ্বীজি, এসো, চলে এসো, তোমার অপেক্ষাই করছিলাম ভাই। আসলে এখানে ইন্দ্রনাথবাবুর শারীরিক অবস্থা জানতে একবার চলে আসি। ইন্দ্রনাথবাবু একই বিমর্ষ হয়ে বলেন, মিস্টার সেন, কাল রাতে আপনাদের সাক্ষাৎ না পেলে আমাকে ওই অন্ধকার গলিতেই পড়ে থাকতে হতো, আর আমার বন্ধু। এই বলে আবারও চুপ করে যান ইন্দ্রনাথবাবু। সমক বলে, দেখুন ইন্দ্রনাথবাবু, ঘটনার সময় আপনি ছাড়া আর কেউ উপস্থিত না থাকায় আপনাকে মশাই বিরক্ত করতে হচ্ছে বারে বারে, তাই। আরে না না, খুনিকে শাস্তির জন্য আপনাকে সাহায্য করতে আমি সব সময় প্রস্তুত। বেশ। আচ্ছা ইন্দ্রনাথবাবু, এই পিকে মাথুর নামে কেউ আপনাদের থেকে ধার নিতেন? ভদ্রলোক কিছুক্ষণ ভেবে বলেন, "না, আসলে ব্যবসার বিষয়টা রঞ্জিতই সামলাতো, তাই আমি এ বিষয়ে আপনাদের বিশেষ কোনো রকম আলোকপাত করতে পারবো না মিস্টার সেন।" বুঝলাম। আপনাকে আর বিরক্ত করব না, আবারও দরকারে পড়ে আসবো। আচ্ছা বেশ। আমরা দুজন ইন্দ্রনাথবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসি। আমি প্রশ্ন করি, সমক, কিছু খবর পেলে নাকি? কিছুটা। কেমন? মিস্টার মাথুর ঘটনার দিন নিজের দিদির বাড়িতে ছিলেন, আর এটা একদম সত্যি কথা। তার মানে মিস্টার মাথুরের অ্যালিবাই আছে? তা তো বটেই। এরপর সমক হাঁটা থামিয়ে বলে, তুমি বলেছ বাড়ি চলে যাও পৃথ্বী, আমি পরে ফিরব। এই বলেই সমক এগিয়ে যায় রাস্তা ধরে। অগত্যা আমিও ফিরে আসি। গধূলির ক্লান্ত সূর্য এখন অস্ত্রাচলে। পাখিরাও ফিরে চলেছে এক প্রাচীন আশ্রয়ের খোঁজে। রাস্তার আলোগুলো জ্বলে ওঠে অমানিসা তমসা বিঘ্নিত করতে, কিন্তু সমুখের কোনো খোঁজ নেই। আমার ক্লান্ত ও প্রতীকসম বেদনাদায়ক মন বারে বারে খুঁজে চলেছে নিজের সখাকে, কিন্তু সমুখ যে এরকমই সেটা আমার চাইতে ভালো খুব একটা কেউ বলতে পারবে না। সঞ্চিতা দুবার খোঁজ করে যায় বটে, কিন্তু আমি তাকে বিশেষ কোনো সদুত্তর দিতে পারি না। তাই সেও অন্ধকার ঘরের কোণে গিয়ে বসে থাকে। সমক গেল কোথায়? এসব যখন মনে মনে ভাবছি, হঠাৎ ফোনটা বেজে ওঠে। আমি গিয়ে ধরতে শুনতে পাই সমকের গলা। এখন কোনো প্রশ্ন করবে না পৃথ্বী, খুব তাড়াতাড়ি চলে এসে ইন্দ্রনাথবাবুর বাড়িতে। ব্যাস এইটুকুই। তাই সময় নষ্ট না করে সঞ্চিতাকে সব জানি আমি বেরিয়ে পড়ি ইন্দ্রনাথবাবুর বাড়ির উদ্দেশ্যে। মনে মনে একটাই প্রশ্ন, আদৌ কি সমক RM কর হত্যার রহস্য ভেদ করতে পেরেছে? যখন ইন্দ্রনাথবাবুর বাড়ির সামনে পৌঁছাই, দেখি পুলিশের গাড়ি মেন রোডের বাইরে দাঁড়িয়ে আছে। আমি গাড়িটা বাঁ পাশে রেখে এগিয়ে যাই সরু গলির ধরে। ইন্দ্রনাথবাবুর বাসভবনে ঢুকতেই দেখতে পারি ইন্সপেক্টর কমলবাবু, সমক এবং ইন্দ্রনাথবাবু ঠিক সামনের সোফাতে বসে আছেন। আমাকে দেখতে পেয়ে সমক বলে, আরে পৃথ্বী যে, চলে এসেছো,
এসো বসো। আমি সমকের পাশে থাকা চেয়ারে গিয়ে বসি। তারপর প্রশ্ন করি, কি ব্যাপার সমক, সারাদিন তুমি কোথায় ছিলে? সমক আমার দিকে চশমার ফাঁক দিয়ে ওকে মেরে তার বিখ্যাত ধারালো হাসি এসে বলে, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সবই জানতে পারবে হে। তাহলে কি জবনিকা? সমক আর আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোফা ছেড়ে সিধে এগিয়ে যায় ইন্দ্রনাথ বাবুর দিকে। তার বিছানার সামনে আসতেই ইন্দ্রনাথ বাবুর সামনে ঝুঁকে পড়ে এসে বলে, কি ইন্দ্রনাথ বাবু, আপনার শরীর এখন কেমন আছে? ভদ্রলোক সমকের প্রশ্নের উত্তরে প্রথমে কেমন যেন হকচকিয়ে যান। তারপর নিজেকে সামলে বলে, মিস্টার সেন, কিছুক্ষণ আগে আপনি আমার বাড়িতে এসে প্রশ্নটা করে গেছেন। বেশ, তো তাও বলুন না। বেশ, শুনতে চান যখন। আমি এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ আছি, তবে মনটা বিশেষ ভালো নেই মিস্টার সেন। সেটাই তো স্বাভাবিক। এবার যেটা ঘটে তার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। সমক ইন্দ্রনাথবাবুর কথা শুনে হো হো করে হেসে ওঠে। সত্যি বলতে কি, আমি এ ধরনের সমকের প্রতিক্রিয়া একেবারেই প্রস্তুত ছিলাম না। সমক নিজের হাসি থামিয়ে বলে, মন ভালো থাকবে কি করে বলুন তো ইন্দ্রনাথ বাবু? একটা খুন করে কেউ কি ভালো থাকতে পারে? ইন্দ্রনাথবাবু দৃঢ় কণ্ঠে বলেন, এসব যা তা বলছেন বলুন তো। সমক এবার সিধে হয়ে দাঁড়িয়ে আমাদের সামনে পায়চারি করতে করতে বলে, আমি কিছুই যা তা বলছি না, সেটা আপনার চাইতে আপাতত কেউ এখানে ভালো বলতে পারবে না। কমলবাবু বলেন, সমকবাবু, এই ব্যাপারটা একটু খুলে বললে ভালো হতো নাকি? নিশ্চয়ই। আসলে ইন্দ্রনাথ বাবুই খুন করেছেন মিস্টার করকে। আমি অবাক হয়ে বলি, কি বলছো সমক, ইন্দ্রনাথবাবু? হ্যাঁ পৃথ্বী, আসলে রঞ্জিত বাবু ইন্দ্রনাথ বাবুর ভালো বন্ধু হলেও ওনার একটা বিশাল দোষ ছিল। দোষ? কিরকম? এই বাড়িটা আসলে রঞ্জিত বাবুর। ইন্দ্রনাথ বাবুকে তিনি থাকার অনুমতি দেন, বলতে পারো আশ্রয় দেন। বাল্যবন্ধু হওয়ার তাগিদে এবং দুজনেই অবিবাহিত হওয়ায় একে অন্যের সাথে সময় ভালোই কাটাচ্ছিলেন। কিন্তু মাঝখানে বাদ সাধল রঞ্জিত বাবুর একটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? বেশ কিছুদিন ধরে ওনাদের এই টাকা সুদের ব্যবসাটা খুব একটা ভালো চলছিল না। সুদে টাকা ধার তো লোকেদের ওনারা দিতেন, কিন্তু টাকা আদায় করতে খুব বিপত্তির মধ্যে পড়ছিলেন রঞ্জিতবাবু। বয়সের ভারে যা রঞ্জিতবাবুর পক্ষে একেবারেই পেরিয়ে ওঠা সম্ভব হচ্ছিল না। তাই রঞ্জিতবাবু সিদ্ধান্ত নেন ব্যবসাটা বন্ধ করে বাড়িটা একটা প্রমোটারের হাতে তুলে দিতে। তাতে কিছু অর্থও পেতেন, আর একটা থাকার মতন ভালো বসবাসযোগ্য ঘরও পেতেন। কি সমক, এতে ইন্দ্রনাথবাবু অসুবিধা কি আছে? আছে আছে পৃথ্বী, কারণ রঞ্জিতবাবু ইন্দ্রনাথ বাবুকে অন্য কোথাও চলে যেতে পারেন। কমলবাবু অবাক হয়ে বলেন, সে কি বলছেন মশাই, ওনারা তো ভালো বন্ধু। আগে না বাবু, হ্যাঁ মানছি ওনাদের বাল্যবন্ধুত্ব ভালো ছিল, তবে বর্তমানে সেটা একদম তলানিতে এসে ঠেকেছিল। আমি এবার বলি, কেন সমক, তুমি এরকম বলছো কেন? সমক ইন্দ্রনাথ বাবুর দিকে ফিরে বলে, কি ইন্দ্রনাথ বাবু, এবার আপনি বলবেন না আমি বলবো? ভদ্রলোক কিছু বলছেন না দেখে সমকে দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয়। সে বলে, আসলে ইন্দ্রনাথ বাবুর যাওয়ার জায়গা বলে কোথাও ছিল না। ওনার একমাত্র আশ্রয় প্রশ্রয় যাই বলুন না কেন ছিলেন এই রঞ্জিত বাবু। আর যেহেতু ওনার হাতে অর্থ তেমন কিছু ছিল না, তাই আমাদের চমকে দিয়ে এবার ইন্দ্রনাথবাবু বলেন, হ্যাঁ, আপনি একদম সত্যি কথা বলেছেন সমকবাবু। আমি বহুবার ওকে
বোঝাতে চেয়েছিলাম, কিন্তু ওর একেবারেই সেই একই গো। কোনো মতে আমাকে সরিয়ে এ বাড়িটাও বেচে দিতে চেয়েছিল, আর আমি আর সেই জন্যই আপনি খুন করেন? হ্যাঁ, করেছি আমি, কিন্তু কিন্তু এতে আমার কোনো অনুশোচনা নেই মিস্টার সেন, কোনো অনুশোচনা নেই। আমি এবার বলি, কিন্তু সম, ইন্দ্রনাথবাবু তো ভালো করে হাঁটতে পর্যন্ত পারেন না, তাহলে? ইন্দ্রনাথবাবু রঞ্জিতবাবু রাতের খাবারে ওষুধ মিশিয়ে দেন, ঘুমের ওষুধ। তারপর এই বলে চুপ করে যায় সে। কমলবাবুর হাতে ইন্দ্রনাথবাবুকে তুলে দিয়ে আমরা দুজন বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। পথে আস্তে আস্তে আমি প্রশ্ন করি, আচ্ছা সম, তাহলে মিস্টার মাথুরের ব্যাপারটা কী হলো? সম খাঁটা থামিয়ে বলে, ওই যে তোমাকে আগেই বলেছিলাম, এই বিষয়ে আমার একটা দ্বিধা ছিল প্রথম থেকেই। তাই আজ সকালে বেরিয়ে আমি প্রথমে ওনার সম্বন্ধে খোঁজ করতে থাকি, আর জানতে পারি ওনার দিদির বাড়িতে উনি যান ওনার ভাগ্নির জন্মদিন পালন করার জন্য। কিন্তু সেটা কি সত্যি কথা? হ্যাঁ পৃথ্বী, একেবারে সত্যি কথা। কারণ আমি খোঁজ নিয়ে জেনেছি যে সেদিন সত্যি করেই ওনার দিদির মেয়ের জন্মদিন ছিল, এবং তার দিদিকে এবং তার আশেপাশে পরিচিত জন যারা সেদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের জিজ্ঞাসা করে জানতে পারে তিনি সত্যিই উপস্থিত ছিলেন। আর শুধু উপস্থিত নয়, সারাটা রাত তিনি ওদের বাড়িতেই ছিলেন। তাহলে তো ওনার একটা অ্যালিবাই থাকছে সম। তা তো বটেই। তাই ওনাকে এই বিষয়টা জড়ানোর বিশেষ প্রয়োজনীয়তা আমি লক্ষ্য করি না। আর এই ইন্দ্রনাথবাবুর ব্যাপারটা? ওটা বলতে পারো একটা তুক মাত্র। যখন দেখি মিস্টার মাথুরও ছাড় পেয়ে গেলেন, তখন আমার সন্দেহটা ইন্দ্রনাথবাবুর উপর পড়ে। তারপর বাকিটা ইতিহাস। এবার বাড়ি চলো পৃথ্বী। সমক হাঁটা লাগালেও আমি একটা চিন্তায় মগ্ন হয়ে পড়ি। হুঁশ ফেরে সমকে ডাকে। সমক আমার কাছে ফিরে এসে বলে, কে পৃথ্বী, দাঁড়িয়ে গেলে কেন? আমি এবার বলি, আচ্ছা সমক, যদি আমাদেরও। আমি আবার চুপ করে যাই। সমক হেসে বলে, যদি আমাদের বন্ধুত্বের পরিণতির কথা ভাবছো, তাই তো সখা? হ্যাঁ, না, হ্যাঁ সমক, আসলে এরকম শুনলে ভারী ভয় লাগে। ধুর পাগল, এসব তোমার মনে দুর্বলতা। জানো তো, যে সমস্ত মায়েদের সন্তান মারা যায়, অন্য মায়েরা ভাবে এই বুঝি আমারটা অমূল্য। আসলে এগুলো একটা দুর্বলতা, মনের প্রবৃত্তিকে বশ করতে না পারার একটা ছাপ, একটা মায়া বলতে পারো। বন্ধুত্ব কাকে বলে জানো? যেখানে কোনো চাও পাওয়া থাকে না, শুধু থাকবে একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান এবং অ্যাডজাস্টমেন্ট, যেখানে আমরা একে অপরে ভালো চাইব। আশা করি তুমি আমার খারাপ চাইবে না, কি বলো? আমার কাঁধে হাত রেখে গম্ভীরভাবে সে বলে, আর একটা কথা ভাই, তোমার বোন মানে আমার স্ত্রী সঞ্চিতা আমার কাছেই আছে, তাই খারাপ চাইলে আমাদের হাসির আওয়াজে ভরে উঠেছে চারিদিক। অন্ধকার তমসাচ্ছন্ন গলিতে এখন শুধুই আমাদের হাসির আলোর খেলা। আর হবে নাই বা কেন, আমাদের দুই বন্ধুদের প্রাণের ছোঁয়ায় বদ্ধ গলির মধ্যেও এখন রামধনুর খেলা।